আসসালামু আলাইকুম। এটিএন বাংলার ডক্টরস স্টেশনে স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সকলকে। আমাদের আজকের বিষয়টা খুব ভালো একটা বিষয়, যেটা নিয়ে আমরা মেয়েরা, বিশেষ করে আমি মেয়ে হিসেবে বলতে চাই যে আমরা খুব আতঙ্কিত ছিলাম যে এটা একটা সমস্যা হয়েছে, আমরা বলবো না, কার কাছে যাব, কোথায় যাব। আমরা খুবই আশার আলো দেখতে পাচ্ছি। আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সার্জনকে, এবং তারা মেয়ে। আমরা যদিও মেয়ে ছেলে ভেদাভেদ করতে চাই না, তারপরেও আমাদের জন্য ভালো, সেটাই আমরা আজকে পরিচিত হয়ে। আমার ডান দিকে আছে ডাক্তার কামরুন লায়লা মিলি, প্রফেসর, শিশু সার্জারি বিভাগ, মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আপনি কনসালট্যান্ট হিসাবে আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন ডাক্তার রায়হানা আহমেদ, রেজিস্ট্রার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এবং কনসালট্যান্ট হিসেবে আপনি পার্কভিউ হসপিটালে কর্মরত আছেন। তো আজকে আমি প্রফেসর ডাক্তার কামরুন লায়লা মিলি আপনার কাছে জানতে চাইব, যেহেতু আপনি শিশু সার্জারি নিয়ে কাজ করেন, শিশুরা তো এত অবুঝ যে কিছুই বলতে পারে না। তো শিশু সার্জারি বলতে আসলে আমরা কি বুঝি? শিশু সার্জারি বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় শিশু কারা, জন্মের প্রথম দিন যেটা, এটা হলো 0 ডে। 0 ডে থেকে শুরু করে 15 বছর বা ক্ষেত্রে বিশেষে 18 বছর বলে, বিভিন্ন জায়গায় WHO 18 বছর পর্যন্ত ওদেরকে শিশু বলে। এই সময়টুকুতে যে বাচ্চাদের অপারেশন লাগে, এটাই শিশু সার্জারি অন্তর্ভুক্ত। তো এই ক্ষেত্রে আমরা এটাকে 3টা ধাপে ভাগ করি। আপনার জন্মের প্রথম মাসটা, যেটা 0 ডে থেকে প্রথম মাস পর্যন্ত, সেটা হলো যে আমরা নবজাতক বলি, ইউনিট বা নবজাতক। সেকেন্ড মান্থ থেকে 1 বছর পর্যন্ত সেটা হলো ইনফ্যান্ট যাকে বলা হয়। এরপরে যে সমস্যা, সেটা 2 বছর থেকে শুরু করে তাকে আমরা প্রি স্কুল, তারপরে স্কুল এজ চিলড্রেন, এভাবে করে 15 বছর বা 18 বছর পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয় শিশু সার্জারির ভিতরে। কিন্তু এই যে বয়সগুলো ভাগ করা হলো, একটা বয়স তো যখন কথা শিখে না, সেই সময়টা যখন তাদের প্রবলেমগুলো হয়, সে তো বলতে পারছে না, অভিভাবককে বুঝে নিতে হবে। কি দেখে বুঝে নিতে হবে? হ্যাঁ, এটা খুব আসলে খুব সুন্দর প্রশ্ন। এটার জন্য অনেক সময় গার্ডিয়ানরা আমাদেরকে বলে, বাচ্চার বাবা মারা, আপনারা তো বাচ্চাদের মনের কথা বুঝেন। অনেক সময় মানে ওরা অনেক হাসায় আমাদেরকে, কারণ ওরা খুব হতাশা নিয়ে যখন নবজাতক নিয়ে আসে। আসলে আমাদের বাংলাদেশে এখন আশার আলো হলো যে জন্ম ত্রুটি নিয়ে প্রচুর গবেষণা চলছে। দেশে বিভিন্ন প্রজেক্ট আছে, গভর্নমেন্টের ফান্ডিং আছে, এনজিও সংস্থাগুলো। যে যাই হোক, নবজাতক কিন্তু সে তো একটা মানুষ, ছোট্ট মানুষ, যার মনের কথা আমাদেরকে বুঝতে হয়। তো আসলে সেই ক্ষেত্রে প্যারেন্টস হলো নাম্বার 1। তো নবজাতক প্রথম যখন একটা বাচ্চা হয়, সে তখন প্রথম আসে হলে তার সেক্সটা কি, লিঙ্গ, মানে সে কি ছেলে না মেয়ে। তারপরে আসে হলো যে তার সকল ফাংশনিং পার্টগুলা, যেমন মুখটা ঠিক আছে কিনা, তার পাইপট ঠিক আছে কিনা, প্রস্রাব ঠিক আছে কিনা, তার জনন অঙ্গ, সে কি ছেলে মেয়ে, এগুলা দেখে একটা হলো যে সে দেখেই বাবা মা বলতে পারে। এরপরে জিনিসগুলো মা হলো যখন বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবে, তখন সে দেখে যে সে সাক করতে পারছে না, বা সে ব্রেস্ট মিল্ক টানতে গিয়ে সে নীল হয়ে যাচ্ছে, বা খাওয়ার পরে সে বমি করছে, বা খেয়ে দেখছে যে হজম করতে পারছে না, বা সে বাথরুম করতে পারছে না, ইত্যাদি এসব জিনিস নিয়ে। সেক্ষেত্রে আসলে প্যারেন্টস হলো নাম্বার 1। আরেকটা হলো যে ডক্টর আমাদেরকে বুঝে নিতে হয় যে নবজাতকের বিভিন্ন সমস্যাগুলো যদি মাথায় থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইজিলি কোঅর্ডিনেট করতে পারি যে তার সমস্যাটা কী। অনেক সুন্দর বলেছেন। শিশুদের সাধারণত কী কী সার্জিক্যাল সমস্যাগুলো হয়? শিশুদের আবার সে একই কথা, আমরা 3টা ধাপে ভাগ করব। একটা হলো নবজাতক, যেটা একটু আগেই বলেছিলাম। নবজাতকরা যেটা আসে, সেটা হলো যে আপনার 2টা ডিফেক্ট থাকে। একটা হলো স্ট্রাকচারাল ডিফেক্ট, যেটা আপনি দেখে বুঝবেন, তার ঠোঁট কাটা, তালু কাটা, যে পা একটু বাঁকা থাকে, যাদেরকে আমরা কাপ ফুট বলি। মানে হেড টু টো এক্সামিনেশন ইজ এসেনশিয়াল। এর ভিতরে যেমন আপনি যদি নিচের দিকে নামেন, দেখবেন গলার মধ্যে ফুলা থাকতে পারে, যাদেরকে আমরা সিস্টিক হাইগোমা বলি। তারপরে এরপরে আসে পেটের নাভিটা ওপেন থাকতে পারে, যাকে এক্সোমফেলাস বলি। এরপর পায়ুপথ না থাকলে, যাদেরকে বলা হয় পায়খানা রাস্তা থাকে না আর কি, পারফোরেট অ্যানাস বলা হয়। বা প্রস্রাবের নালীটা অনেক সময় ছেলে বাচ্চার ক্ষেত্রে লিঙ্গ বাঁকা থাকতে পারে।
তারপরে 2টা কোষ, একটা উপরে একটা নিচে থাকতে পারে। এরপরে আপনার পরের এজটা যেটা, সেটাতে আপনার যখন ব্রেস্ট ফিডিং থেকে উইথড্র করে আর্টিফিশিয়াল ফিডিং দেওয়া হয় তখন একটা সিমটম নিয়ে আসে, যেটাকে আমরা ইন্টারসাসেপশন বলি। আঁতি একটার ভিতরে একটা আঁত ঢুকে যায় আর কি, তখন বাচ্চা এক ধরনের সিমটম নিয়ে আসে। এরপরে হলো অ্যাপেন্ডিসাইটিস, কমন যেটা আপনারা সবাই জানেন, অভ্যস্ত। পেটে ব্যথা হলে অ্যাপেন্ডিসাইটিস, তারপরে হার্নিয়া, আর আরও কিছু ডিজিজ আছে যেগুলো হলো স্নায়ুতন্ত্রের সমস্যা থাকে আঁতের ভিতরে, হাঁসপাং ডিজিজ, এসব নিয়ে আসলে আর্লি এজে প্রেজেন্ট করে আর কি। ধরেন অ্যাপেন্ডিসাইটিস যেগুলো একটু ডিলেড প্রেজেন্টেশন হয়, 5-6 বছর থেকে 12-14 বছর পর্যন্ত বাচ্চা প্রেজেন্ট। জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। তাই বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। ম্যাক্স হসপিটাল, যেখানে 24 ঘন্টা ইমার্জেন্সি সেবা, ডিউটি ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স সার্ভিস আপনাদের সেবায় নিয়োজিত। আমাদের রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ক্যাথল্যাব, ইসিইউ, আইসিইউ অ্যান্ড এইচডিইউ। হাসপাতালের সংকটাপন্ন রোগীদের উন্নত পরিচর্যা ও ওষুধ প্রদান করে এই ইউনিটে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এনআইসিইউতে রয়েছে চট্টগ্রামের একদল বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি টিম। আরও রয়েছে বেবি ইনকিউবেশন মেশিন, ভেন্টিলেশন মেশিন, সিপাপ মেশিন, সাইরিন পাম্প, বেবি কট, কার্ডিয়াক মনিটর, ফটোথেরাপি মেশিন, এমআরআই। আমাদের রয়েছে ওয়ার্ল্ড লেটেস্ট 3 টেসলা এমআরআই। এছাড়াও এই হসপিটালে রয়েছে রোগ নিরূপণের জন্য বিশ্বমানের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট সহ লেটেস্ট ক্লিনিক্যাল ল্যাব। ওয়েলকাম টু ম্যাক্স হসপিটাল, ইউর পার্টনার ফর বেটার হেলথ। জীবনের এই বন্ধন, এই হ্যাপিনেস বাঁচতে শেখায় প্রতিদিন। এই নির্মল আনন্দ, অনাবিল সুখ ছুঁয়ে দেয় প্রতিক্ষণ। স্বপ্ন, অনুভূতি আর অবারিত উচ্ছ্বাস জীবন ভরে রাখে শুভ্রতায়। কিন্তু কখনো কখনো বাধা হয়ে দাঁড়ায় স্বাস্থ্য ঝুঁকি।
এভাবেই জীবন বাঁচাতে অবিচল পাশে থাকে মেডিকেল সেন্টার হাসপাতাল। মানে এই ধরনের মাল্টি সমস্যা নিয়ে পেশেন্ট আসে আপনাদের কাছে। অনেক ধন্যবাদ। আমি আবার একটু পর আপনার কাছে আসব। আমি একটু ডাক্তার রায়হান আহমেদ আপনার কাছে জানতে চাই। আমি আসলে খুব এক্সাইটেড আজকে যে দুজন সার্জন, এবং এই যে বললাম যে আমরা অনেক একটা সময় হতো না যে এখনও কিন্তু মেয়েরা তাদের এই যে প্রাইভেট পার্টগুলো নিয়ে একদম আলোচনা করতে চায় না। কী ধরনের পেশেন্ট আপনি পান? বেসিকলি আমাদের কাছে আসলে সার্জারি রিলেটেড সমস্যা নিয়ে অনেক পেশেন্ট আছে। তার মধ্যে বেশি সমস্যা আসলে দেখা যায় ব্রেস্ট আর কোলোরেক্টাল সমস্যাগুলো নিয়ে। ঠিক আছে, ব্রেস্ট কোলোরেক্টালের সমস্যার মধ্যে মেইনলি ব্রেস্টের সমস্যা যেগুলো থাকে পেশেন্টদের, হয়তো বা সিম্পল ব্রেস্টে পেইন, অথবা কোনো একটা লাম যেটা পেশেন্টরা বলে একটা চাকা পাওয়া যাচ্ছে, অথবা নিপল দিয়ে কোনো ডিসচার্জ, যে কোনো ধরনের ডিসচার্জ হয়, এটা পানির মতো হতে পারে, অথবা রক্তের মতো হতে পারে, অথবা সিম্পল মানে মিল্কি কোনো ডিসচার্জ, এ ধরনের সিমটম থাকে। তাছাড়া আরও অনেক রকমের ফিচার নিয়ে আসে, সিম্পল প্রিমেনস্ট্রুয়াল মাস্টালজিয়া নিয়ে আসে। তাছাড়া আমাদের কাছে আরও কিছু পেশেন্ট আমরা পাই যারা যেটা আমরা বলি আর কি ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সারের প্রচুর আর্লি স্টেজের পেশেন্ট আমরা এখন পাই। হ্যাঁ, আর্লি স্টেজেরও আসে, লেট স্টেজেও আসে। তো মেইনলি ব্রেস্টের প্রবলেমগুলো বেশি মানে পেশেন্টরা ফিমেল সার্জনদের কাছে বেশি যায়, কারণ হচ্ছে আসলে আপনারা তো জানেন আমাদের চিটাংয়ের সিনারিও, যে আমাদের এখানে আসলে সবাই অনেক কনজারভেটিভ। সো পেশেন্টরা মেইনলি অনেক শাই ফিল করে মেল সার্জনের কাছে যেতে। তো এই কারণে ব্রেস্ট কোলোরেক্টালের প্রবলেমগুলো আমরা বেশি ডিল করি, বেশি ফিমেল পেশেন্টরা আমাদের কাছে আসে। আর কোলোরেক্টালের ক্ষেত্রে পেশেন্টরা আমাদের কাছে আসে মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে, হয় ব্যথা থাকে কোনো পেশেন্টের ব্যথা থাকে না, অথবা সিম্পল কোনো মানে লাম্প পায় মলদ্বারের মধ্যে যেটা অনেক দিন ধরে আছে। তো এই ধরনের সিমটমগুলো দেখে আমরা আসলে ক্যাটাগরাইজ করি এবং পেশেন্টের কি সমস্যা সেটা আমরা বোঝার চেষ্টা করি। এটা হতে পারে সিম্পল অ্যানাল ফিশার, অথবা হিমোরয়েড যেটা আমাদের সাধারণ মানুষ পাইলস হিসেবে চিনে, অথবা তার কোনো রেকটামে পলিপ থাকতে পারে যেটাকে রেকটাল পলিপ বলি, সেখান থেকে ব্লিডিং হতে পারে, অথবা অনেক সময় গ্রোথ থাকে। হ্যাঁ, অথবা ওই গ্রোথ থেকে ব্লিডিংটা হচ্ছে, যেটা আমরা কোলোরেক্টাল ক্যান্সার বলে থাকি। তাহলে আমাদের আগে আসলে সিমটমগুলো আমরা যখন পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা ওইটা আসলে ডায়াগনোসিসটা করার আগে চেষ্টা করি, আগে দেখি সমস্যাটা কি। হ্যাঁ, এটা কোন ক্যাটাগরিতে পড়েছে। এমন না যে রেকটাল ব্লিডিং শুরু হয়েছে মানে ভয় পেয়ে গিয়েছে পেশেন্ট, আসলে ভয় পাওয়ারও কোনো কারণ নেই, অথবা রিলাক্টেন্ট হওয়ারও কোনো কারণ নেই। যেহেতু সিমটম দেখা দিয়েছে, ডেফিনেটলি ডক্টরের কাছে যেতে হবে, এবং ডক্টর মিনস সার্জনের কাছে যেতে হবে, কারণ এই জিনিসগুলো আসলে সার্জন ডিল করে। সো পেশেন্টরা যখন প্রপার চ্যানেলে প্রপার ওয়েতে যখন আসে, তখন আমরা যখন ডায়াগনোসিস করি, তাহলে তখন ট্রিটমেন্টটাও আসলে ভালো হয়। কারণ আমরা আর্লি যদি পাই পেশেন্টদের যে স্টেজ পাই, সেই স্টেজে ট্রিটমেন্টটা অনেক বেটার হয়। কিন্তু যদি পেশেন্টরা দেরি করে আসে, তখন একটু প্রবলেম হয়ে যায়। আসলে সব রোগীরই তো প্রাইমারি স্টেজে আসলে ভালো হওয়ার একটা সুযোগ থাকে। আমাদের দেশে আমরা ব্রেস্ট ক্যান্সারের এখন অনেক বেশি দেখতে পাচ্ছি।
যে একটু যদি ব্রেস্ট ক্যান্সারের সমস্যাটার লক্ষণটা একটু বলতেন। ব্রেস্ট ক্যান্সার আসলে অনেকগুলো লক্ষণ আছে, তবে মেইনলি হচ্ছে লাম নিয়ে আসে চাকা, হ্যাঁ, এবং চাকাটা ইউজুয়ালি পেইনলেস থাকে, ব্যথা থাকে না। হ্যাঁ, তো পেশেন্টরা যেহেতু ব্যথা থাকে না, অনেক পেশেন্টের জিনিসটা পাত্তা দেয় না যে তো ব্যথা নাই, হয়তো বা কিছু হবে না, কিন্তু আসলে পেইনলেস লামটা কিন্তু মানে ক্যান্সারের একটা লক্ষণ। ঠিক আছে, আবার কিছু লাম থাকে পেইন থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই বলে সব ক্যান্সার না। কিছু বিনাইন লাম আমরা পাই যেগুলোতে হয়তো বা সিম্পল একটা ফাইব্রোএডিনোমা, তার কোনো ব্যথা নাই, জাস্ট একটা লাম অনেক দিন ধরে আসে, সেটা জাস্ট একটা ফাইব্রোএডিনোমা, এটাতে এত ভয় পাওয়ার কিছু নাই। এটা আমরা কিছু টেস্টের মাধ্যমে জিনিসগুলো বুঝতে পারি। তাছাড়া কিছু পেশেন্ট আসে নিপল ডিসচার্জ নিয়ে, নিপল ডিসচার্জে হয়তোবা তার সিমটমটা দেখা দিয়েছে নিপল ডিসচার্জ, কিন্তু আন্ডারলাইং তার হয়তোবা কোনো লাম্ব আছে, সে যেটা নোটিস করতে পারছে না, তখনও এই মানে ব্রেস্ট ক্যান্সারের হতে পারে। ঠিক আছে, তাহলে এই সমস্যাগুলো ইজিলি থাকে। অনেকের আবার বগলের নিচে চাকা থাকে, সো পেশেন্ট আসলে আমরা বলি যে ব্রেস্টে বা বগলের নিচে কোনো চাকা বা কিছু আছে কি না। তো এই লক্ষণগুলো ইজিলি থাকে। তো এখন এই লক্ষণ আবার অন্যান্য অনেক কিছুতেই থাকতে পারে, তাই বলে সবগুলো ক্যান্সার না। সো আমাদের আগে বুঝতে হবে কোনটা ক্যান্সার কোনটা ক্যান্সার না, সেটা বোঝার জন্য আমাদেরকে ডক্টরের কাছে যেতে হবে, বিশেষ করে সার্জনের কাছে যেতে হবে, এবং আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তখন আমরা বের করতে পারি এটা কি ক্যান্সার কি ক্যান্সার না। সিম্পল কিছু টেস্ট দিয়ে আমরা এটা বের করতে পারি। আমি আরেকটুখানি এখানে জিজ্ঞেস করতে চাই যে সাধারণ লোকজন একটু চাকা দেখলো, কিন্তু সে কখন ডাক্তারের কাছে আসবে, কোন সময়টাতে আসবে? সাধারণ লোকজন যখন চাকা দেখবে, যদি কোনো মহিলা তার ব্রেস্টে হাত দিয়ে হাতে যখন সে চাকা ফিল করবে, তাহলে এটা বোঝা যাবে যে চাকার সাইজটা কিছুটা বড় হয়েছে। কারণ একদম ছোট যদি আমরা অনেক লাম্প পাই 1 সেন্টিমিটার, যেগুলো অনেক সময় হাতে বোঝা যায় না। তার আবার অনেক পেশেন্ট সিম্পল ব্রেস্ট টিস্যুকে কনফিউজ করে চাকার সাথে, অথবা এটা সিম্পল ব্রেস্ট টিস্যু অথবা সিম্পল ফাইব্রোসিস্টিক ডিজিজ। ঠিক আছে, অনেকের বয়সের সাথে সাথে একটু ব্রেস্টটা লাম্বিনেস হয়, একটু চাকা চাকা ভাব হয়, কিন্তু সবগুলোই ক্যান্সার না। সো যদি কোনো রকমের সন্দেহ আসে যে এটা কিছু একটা হয়েছে যেটা আগে ছিল না, বর্তমানে কিছু একটা আমি হাতে পাচ্ছি যেটা আমি আগে পাইনি, সো এ ধরনের কোনো সন্দেহ আসে, অবশ্যই আমি অ্যাডভাইস দিব সার্জনের কাছে যাবেন, সিম্পল এক্সামিনেশন করে এবং কিছু বেসলাইন ইনভেস্টিগেশন করেই জিনিসটা শনাক্ত করা যায়। খুব চমৎকার করে বলেছেন। সাধারণ লোক আসলো এরকম সিমটম দেখে, তখন আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা দেন, একটু যদি আইডিয়া দেন। হ্যাঁ, আমরা পেশেন্টকে প্রথমে ক্লিনিক্যালি এক্সামিন করি, 2টা ব্রেস্ট এবং বোথ এক্সিলা ক্লিনিক্যালি এক্সামিন করে আমরা ফিল করতে পারি। যদি কোনো কিছু থেকে থাকে তখন আমরা এটা হাতের এক্সামিনেশনের মাধ্যমে বুঝতে পারি, এবং এই ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা এই জিনিসটা বুঝি এবং আরও কিছু টেস্টও আমরা দিই, যাতে আমাদের এক্সামিনেশন যেটা আমরা করেছি সেটাকে আমাদেরকে সাপোর্ট করার জন্য। সে ফর এক্সাম্পল আমরা সিম্পল আলট্রাসোনোগ্রাফি অফ দ্য বোথ ব্রেস্ট অ্যান্ড এক্সিলা দিয়ে থাকি। সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি করলে আমরা বুঝতে পারি যে ছোট যদিও লাম থাকে, অনেক সময় অনেক লাম হাতে পাওয়া যায় না, সেটা কিন্তু সোনোগ্রাফিতে চলে আসে। আর যখন একটা পেশেন্টের যখন একটু বয়স সাপোজ 35-এর উপরে বা 40-এর উপরে, ইউজুয়ালি তখন আমরা ম্যামোগ্রাফিটা দিই। ঠিক আছে, ম্যামোগ্রাফিটা ইউজুয়ালি আর্লি এজে মানে ডায়াগনোসিসে আমাদের একটু মিসলিড করে, কারণ হচ্ছে যে যখন ব্রেস্ট ফিড করে বা ল্যাকটেটিং এজ অথবা পেশেন্ট সাপোজ বয়স কম ড্যান্স ব্রেস্ট থাকে, তখন আমাদের ম্যামোগ্রাফিটা আমাদের অনেক কিছু বুঝতে আমাদের সমস্যা হয়। সো ম্যামোগ্রাফিটা আমরা একটু লেট এজে দিয়ে থাকি, আর হচ্ছে আর্লি এজে আমরা আলট্রাসোনোগ্রাফি করেই বুঝতে পারি জিনিসটা, সিম্পল একটা আলট্রাসোনোগ্রাফি করে। আর পেশেন্টের যদি ক্যান্সার আমরা ডায়াগনোসিস হয় বা এনিহাও কোনোভাবে যদি আমরা, তখন কিন্তু আমরা অনেক সময় 2টো টেস্টই দিয়ে থাকি, ম্যামোগ্রাফি তাও লেট এজে, ম্যামোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি 2টোই টেস্ট দিয়ে থাকি। তাছাড়া আমরা এফএনএসি করি, কোরকাট বায়োপসি করি, বায়োপসি করে আমরা কনফার্ম হই যে এটা ক্যান্সার না। তাই বলে আমরা সব রোগীদের এফএনএসি কোরকাট দিই না। যেসব রোগীর লামটা সাসপিশিয়াস, আমার হাতে লাগছে সাসপিশিয়াস কোনো লাম, অথবা সোনোগ্রাফিতে আমার মনে হচ্ছে যে এটার একটা বায়োপসি নেওয়া দরকার, সাসপিশিয়াস কোনো লাম্প আছে, তখন ক্ষেত্রে আমরা কোরকাট বায়োপসি করে তখন আমরা এটা কনফার্ম হই।
পরীক্ষা নিরীক্ষারও তো ধাপ আছে, একটা ধাপ পরে আরেকটা ধাপ করে করে। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার রায়হান। আপনার কাছে আবার আমরা আসবো। আমি একটু ডাক্তার কামরুন লায়লা মিলিয়ে আপনার কাছে জানতে চাইছি যে বেবি হওয়ার পরই দেখা যায় যে অনেকে অনেক বুদ্ধি দেওয়া শুরু করে। আমাদের তো বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই। অনেকে বলে যে জন্মের পরপরই তুমি, বিশেষ করে ছেলে শিশু হলে, যে এখনই তুমি খতনাটা করে দাও তাহলে ভালো, এরকম অনেক কথা বলে। আসলে কোন বয়সটায় করালে ভালো? আসলে খতনা যদি আর্লি এজে, যেটা হওয়ার সাথে সাথে তো বাইরের দেশে ওরা করে দেয়, কিন্তু আমাদের এখানে আমরা অ্যানেস্থেশিয়ার একটা ভয়, সবার ভীতিটা কাজ করে। বেশি ছোট বয়সে করলে ওকে তো সে তাকে ম্যানেজ করা যায় না। আর্লি এজে তো বাচ্চা আমার কমান্ড ফলো করবে না, শুয়ে যাও, আমি ইঞ্জেকশনে সুই দেখলে সে হয়েছে। এটা একটা কসমেটিক জিনিস। কারণ এমনও হয়েছে যে খতনা করাতে দিয়ে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট বিভিন্ন ডাক্তারের হাতে হয়েছে, যারা সার্জন নয় তাদের হাতে। প্রস্রাবের রাস্তা ফুটো করে দিয়েছে, অনেক বিভিন্ন সমস্যা হয়, বেশি চামড়া কেটেছে। তো একটা মেজারমেন্ট অনুসারে আমাদেরকে কাটতে হয়। সেজন্য যদি প্রবলেম না থাকে, আইডিয়াল এজ হলো 4 to 6 ইয়ার, মানে আফটার 4 ইয়ার্স তখন সে বুঝে, সে কমান্ড ফলো করে, তখন ইজিলি তাকে করানো যায়। আর যদি বাচ্চা দেখা যায় যে প্রবলেম থাকে প্রস্রাবের, ফোঁটা ফোঁটা প্রস্রাব করে, প্রস্রাবের রাস্তার আগায় যে চামড়াটা থেকে আছে ওটা যদি প্রস্রাব করার সময় ফুলে উঠে, যেটাকে আমরা বেলুনিং বলি, আর এইসব ক্ষেত্রে বা ঘন ঘন জ্বর হচ্ছে ইউরিন ইনফেকশন থেকে, তখন আমরা বলি যে খতনাটা করিয়ে ফেলতে। বয়স কোনো ফ্যাক্টর না, আর্লি এজেও করাই ফেলতে হবে। সমস্যা যদি না থাকে তাহলে 4 থেকে 6। একটু আগে আপনি অ্যাপেন্ডিসাইটিসের কথা বলেছিলেন, সেই সমস্যাটা তো আমরা প্রায়ই শুনি যে অনেক বড় বয়সেও হয়। তো ছোটদের যখন হয় তখনও কি চিকিৎসাটা হয়? বেশিরভাগ ক্ষেত্রে আসলে ছোটদেরই, হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিসটা টিনেজারদের, স্কুল গোয়িংদের বেশি হয়। তো কারণ আমাদের ফুড হ্যাবিট এগুলোর জন্য রেসপন্সিবল। তো যেটা যাই হোক, অ্যাপেন্ডিসাইটিস যদি হয়, সেটাকে আপনার একটা বাচ্চা আপনার কাছে, আমাদের কাছে আসে সাধারণত নাভির চারিপাশে ব্যথা, তার সাথে হালকা জ্বর এবং বমি। তবে তিনোটা একসাথে থাকতে হবে, এই 3টা সিমটম। এটা কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো একটা কারো থাকতে পারে। তবে যেগুলো নিয়ে আসে, প্রথম আমাদের সন্দেহ হবে যে অ্যাপেন্ডিসাইটিস। এরপরে আপনার মাথায় আসতে পারে যে সব বাচ্চারই কি জ্বর থাকবে? না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ব্যথার সাথে অরুচিটা খুব কমন থাকে। বাচ্চাদের ক্ষেত্রে জ্বরটা অনেক সময় লো গ্রেড একটা ফিভার থাকে প্রথমে জ্বর, কিন্তু কোনো বাচ্চার যদি প্রথমে আপনার জ্বর পরে ব্যথা, সেই ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস নাও হতে পারে। অন্য, হ্যাঁ, সেটা কিন্তু ব্যথার নাভির চারপাশে ব্যথা, যেটা পেটের নিচে ডান পাশে এসে ধরেন 24 ঘন্টার ভিতরে পরে সেটা পেটের ডান পাশে নিচে চলে আসে, সেই ক্ষেত্রে আমরা সাথে যদি লো গ্রেড ফিভার বা অরুচি থাকে, তখন আমরা বাচ্চাদের ক্ষেত্রে এটাকে অ্যাপেন্ডিসাইটিস বলে থাকি। আমরা যে অনেক সময় দেখতে পাই জন্মগত ত্রুটি নিয়ে কিছু বাচ্চা হচ্ছে, ঠোঁট কাটা, এরকম কি ধরনের প্রবলেম নিয়ে আসে? যেটা আসলে সামনের থেকে দেখা যাবে অবভিয়াস, সেই বাচ্চা কিন্তু সাথে সাথেই চলে আসবে। একটা বাচ্চা হলো ঠোঁট কাটা, তালু কাটা, ওরা কিন্তু সাথে সাথেই ডাক্তারের কাছে আসে এবং সার্জনের কাছেই আসে। যে বাচ্চার পায়খানার রাস্তায় ফুটো নেই, সেটা তো মানে তার বোঝা যাচ্ছে ফিজিক্যাল প্রবলেম, যেটা ভিজিবল, ওরা কিন্তু সাথে সাথে সার্জনের কাছে আসে, বা মানুষ বলে যে সার্জনের কাছে যাও। কিন্তু কিছু যেটা দেখা যায় না, যে গ্র্যাজুয়ালি আসে, ওগুলোর জন্য ওগুলো আমাদেরকে সাধারণত শিশুরোগ বিশেষজ্ঞরা আমাদের কাছে রেফার করে। কারণ ওনাদের কাছে তো ধরেন সর্দি কাশির যেরকম একটা শ্বাসকষ্ট যেরকম ইমার্জেন্সি, সেরকম বাচ্চাদেরও কিছু ডিজিজ আছে যেগুলো কিন্তু ইমার্জেন্সি। এর পরপরই সে ব্রেস্ট ফিড করলো, শ্বাসকষ্ট হলো, দেখা যাচ্ছে শ্বাসনালীর সাথে আঁতের যোগাযোগ, যেটাকে আমরা ট্রাকিওসিফিজিওলা ফিস্টুলা বলি। সে খাবে, সে খাওয়াতে শ্বাসতন্ত্রে যাবে, শ্বাসকষ্ট বাড়তেই থাকবে, পরে বাচ্চাকে সেভ করা যাবে না। এটা কিন্তু ইমার্জেন্সির ভিতরে পড়ে। একটা বাচ্চা হলো তার আপনার নাড়িভুড়ি সব বাইরে, আমাদের পেটের প্রথম যে আবরণীটা সেটা হয় নাই, সেটা কিন্তু ঢেকে দিতে হবে, নাহলে কিন্তু সে বাচ্চা ইনফেকশন হয়ে এমনিই মারা যাবে। তারপরে ব্রেস্ট ফিড করলো, সে বাথরুম করতে পারছে না, তার আঁতের মধ্যে স্নায়ু নাই, যেটাকে আমরা হাঁসপাং বলছি, খেলেও কিন্তু তার
টয়লেট হচ্ছে না, সেক্ষেত্রে পেট ফুলে যাবে, তাকেও কিন্তু আমাদের পেটে দিয়ে হয়তো সাময়িকভাবে পায়খানা রাস্তা তখন বানাই দিতে হয় অনেক সময়। তারপরে আছে সে খেলো কিন্তু তাই বাথরুমের ফুটো নেই, বানাই দিতে হবে তাড়াতাড়ি করে, তাকে অ্যানোপ্লাস্টি যেটা বলে পায়খানা রাস্তা বানায়। আর কিছু আছে জন্মত্রুটি যেটা সময় নিয়ে আসে, যেমন আপনি তালু কাটার কথা বলছেন, একটা রুল অফ 10, মানে এটা 10 মান্থের সময় আমরা করি, ইদানিং কিন্তু প্লাস্টিক সার্জনরা আরও আর্লিও করে ফেলে। এই আবার আঁতে যেমন কিছু সমস্যা আছে আপনার, যে আঁতের ফুটো ক্যানেলি ডেভেলপ করে নেই খেয়ে, তা এট্রিশিয়া যেটা, ওগুলো। জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। ওদের কাছে যায়, তারা পাঠিয়ে দেয়। আর কিছু আছে হলো কিডনি, মূত্রনালী, মূত্রথলির যে সমস্যাগুলো, এগুলো সাধারণত আমাদের কাছে একটু দেরিতে আসে। দেখা যাচ্ছে বাচ্চা খাচ্ছে না, পেট বড় হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তার কিডনিতে হয়তো টিউমার, বা কিডনি থেকে যেই নালীপথে প্রস্রাবটা মূত্রথলিতে আসবে সেই নালীটা তার ডেভেলপ হয় না, সেটা বন্ধ, যেটাকে আমরা পিউজি অবস্ট্রাকশন বলি। এইসব বাচ্চাগুলো সাধারণত দেরিতে আসে। অনেক ধরনের সমস্যার কথা বললেন, এগুলো আসলে শুনলে একটু ভয়ই লাগছে যে কীরকম, কিন্তু এই সমস্যাগুলো কেন হচ্ছে? এর জন্য আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল আছে। প্রথমত হলো কজ আননোন, প্রত্যেকটা জিনিসের কজ আসলে আননোন। এরপরে আছে কিছু জেনেটিক ফ্যাক্টর আছে, দেখা যাচ্ছে আগের ফ্যামিলিতে কারো ছিল সেই হিসাবে হয়েছে, বা জিনের একটা জিন মিউটেশন হয়ে হচ্ছে। আবার দেখা যাচ্ছে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর জড়িত আছে, আবার দুইটার কম্বিনেশন, জিন এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। যেমন আমাদের যে পলিউশন, খাওয়া দাওয়া যে খাচ্ছে মা, এগুলাতে মানে বিভিন্ন পেস্টিসাইড মিক্স থাকে, কেমিক্যাল মিক্স থাকে, ওগুলা থেকে হয়। আবার জন্মের কনসেপ্ট যে কখন করে, যখন প্রথম 3 মাস খুবই গুরুত্বপূর্ণ, তখন অর্গানগুলো আস্তে আস্তে ডেভেলপ করে। সেই অবস্থায় যদি মার অনেক জ্বর হয়, মামস হয়, রুবেলা হয়, এগুলা থেকে ইনফেকশন বাচ্চার কাছে চলে গিয়ে বাচ্চার ত্রুটি হতে পারে। আবার মার যে নিউট্রিশনটা যদি প্রপারলি মেনটেন করে না হয় গর্ভবতী মায়ের, তখনও কিন্তু বাচ্চার অনেক প্রবলেম হয়। আবার এইজ একটা ফ্যাক্টর, মানে লেটলি যদি কেউ কনসিভ মা যদি গর্ভধারণ করে, সেটা যেমন সো আর্লিও কিন্তু আমাদের যেমন গ্রাম থেকে যেসব পেশেন্টগুলো আসছে অজপাড়াঘাত, তাদের কিন্তু দেখা যাচ্ছে 15-16 বছরে মা কনসিভ করছে, তার বাচ্চাটা কিন্তু একটা ত্রুটি হয়ে যায়, নিজেই ম্যাচিউরড হয় না এখনো। তার নিউট্রিশনাল স্ট্যাটাস, তার বডি বিলটা ওটাকে কোপ আপ করার মতো হয় নাই, এত বড় একটা 9 মাসের ধাক্কা সইবার মতো। তখন দেখা যাচ্ছে আবার ম্যাটারনাল স্ট্রেস, ফ্যামিলি সাপোর্ট, সব কিছু একটা মাল্টিফ্যাক্টোরিয়াল অনেকগুলো। বেসরকারি পর্যায়ে বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন,
এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। ম্যাক্স হসপিটাল, যেখানে 24 ঘন্টা ইমার্জেন্সি সেবা, ডিউটি ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স সার্ভিস আপনাদের সেবায় নিয়োজিত। আমাদের রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ক্যাথল্যাব, ইসিইউ, আইসিইউ অ্যান্ড এইচডিইউ। হাসপাতালের সংকটাপন্ন রোগীদের উন্নত পরিচর্যা ও ওষুধ প্রদান করে এই ইউনিটে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এনআইসিইউতে রয়েছে চট্টগ্রামের একদল বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি টিম। আরও রয়েছে বেবি ইনকিউবেশন মেশিন, ভেন্টিলেশন মেশিন, সিপাপ মেশিন, সাইরিন পাম্প, বেবি কট, কার্ডিয়াক মনিটর, ফটোথেরাপি মেশিন, এমআরআই। আমাদের রয়েছে ওয়ার্ল্ড লেটেস্ট 3 টেসলা এমআরআই। এছাড়াও এ হসপিটালে রয়েছে রোগ নিরূপণের জন্য বিশ্বমানের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট সহ লেটেস্ট ক্লিনিক্যাল ল্যাব। ওয়েলকাম টু ম্যাক্স হসপিটাল, your partner for better health. জীবনের এই বন্ধন, এই হ্যাপিনেস বাঁচতে শেখায় প্রতিদিন। এই নির্মল আনন্দ, অনাবিল সুখ ছুঁয়ে দেয় প্রতিক্ষণ। স্বপ্ন, অনুভূতি আর অবারিত উচ্ছ্বাস জীবন ভরে রাখে শুভ্রতায়। কিন্তু কখনো কখনো বাধা হয়ে দাঁড়ায় স্বাস্থ্য ঝুঁকি। এভাবেই জীবন বাঁচাতে অবিচল পাশে থাকে মেডিকেল সেন্টার হাসপাতাল। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার রায়হান আহমেদ। আমরা ছিলাম ব্রেস্ট ক্যান্সারে। আমি বলছিলাম যে এগুলো আসলে মানুষ একদম বলতেই চায় না। আমাদের দেশের মেয়েরা তো নিজেদের রোগকে সবসময় গুটিয়ে রাখে। একদম যখন আসে আপনার কাছে কি প্রাইমারি স্টেজে আসে না একটু দেরিতে আসে? আমরা আসলে বর্তমানে দু ধরনের পেশেন্টই পাই। আগে এক সময় ছিল অনেক দেরিতে আসতো পেশেন্টরা, বিভিন্ন জায়গায় মানে ম্যালট্রিটেড হয়ে, বিশেষ করে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ম্যালট্রিটেড হয়ে তারপরে একদম লেট স্টেজে আসতো। তবে আমাদের এখন বর্তমানে যেহেতু অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনেক বেড়েছে, পেশেন্টরাও এখন অনেক মানে সচেতন হয়েছে। এটা পেপার, পত্রিকা অথবা ইন্টারনেট থেকে সব দিক থেকে পেশেন্টরা এখন অনেক সচেতন আল্লাহর রহমতে। তো এখন আমরা দুটো স্টেজেই পাই, হ্যাঁ, আর প্রচুর আর্লি স্টেজের ব্রেস্ট ক্যান্সার আমরা এখন পাই। সো আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সার পেলে আসলে ভালোই লাগে, কারণ অনেক কিছু আমরা এখন আর্লি স্টেজে যখন পাই, যখন আমরা তার চিকিৎসা পদ্ধতিতে যাই, তখন কিন্তু আউটকামটা অনেক ভালো হওয়ার সুযোগ থাকে, ভালো হওয়ার সুযোগ অনেক বেশি থাকে। মেয়েদের মলদ্বারেরও তো সমস্যা দেখা দিচ্ছে, সাধারণত কি কি লক্ষণ নিয়ে তারা আসে?
মেয়েদের মলদ্বারের আসলে সমস্যা খুবই কমন। আমি মানে এত কমন মেয়েদের মলদ্বারের সমস্যা, এটার আসলে কিছু কারণ আছে। আগে লক্ষণগুলো বলি। লক্ষণগুলো হচ্ছে যে প্রথমে হচ্ছে সিম্পল পায়খানা করার সময় ব্যথা। পেশেন্টরা আমাদের কাছে এসে বলে পায়খানা করার সময় তার প্রচণ্ড ব্যথা। ব্যথা কেন? পায়খানা অনেক কষা। আচ্ছা, কষা পায়খানা খুবই কমন। আর সাথে রক্ত যাচ্ছে, কেউ কেউ বলে ফোটায় ফোটায় রক্ত যাচ্ছে, কেউ বলে অনেক বেশি রক্ত যাচ্ছে। তাহলে এই ইউজুয়ালি আমরা 3টা সিমটম মানে খুব কমনলি পাই। একটা হচ্ছে পাররেক্টাল ব্লিডিং, পেইনলেস হতে পারে অথবা পেইনফুল হতে পারে, আর হচ্ছে কনস্টিপেশন, অনেক বেশি কষা। আবার কিছু পেশেন্ট পাই মানে বাচ্চা হওয়ার পর এই সমস্যাগুলো অনেক বেশি বাড়ে। কিছু পেশেন্ট আমরা পাই বাচ্চা হয়েছে কয়েক মাস আগে, এখন পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, পায়খানা অনেক কষা। তো এই সমস্যাগুলো আমাদের খুব বেশি সচরাচর ডিল করতে হয়। তাছাড়া কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে আসে তলপেটে ব্যথা, আরও অনেক কিছু নিয়ে আসে। তবে এই সমস্যার মধ্যে বেসিকলি আসলে অ্যানাল ফিশার যেটা আমরা বলি, অ্যানাল ফিশার আর হিমোরয়েড, এই দুটো খুবই কমন। হ্যাঁ, ফিশারে যেটা হয় পায়খানা কষা হয়ে পায়খানা করার সময় মলদ্বারের রাস্তা ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে ওখানে ব্যথা হয় এবং সেটা পরবর্তীতে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে পাররেক্টাল ব্লিডিং এবং পেইন। আর যেটা হিমোরয়েড, যেটা সাধারণ মানুষ পাইলস নামে চিনে, মানে সেটাতে ইউজুয়ালি পেইনলেস ব্লিডিং হয়, ইউজুয়ালি পেইন থাকে না। আবার কিছু কিছু দুটোই একসাথে থাকে, কিছু কিছু পেশেন্টের ফিশার আর হিমোরয়েড একসাথে। তো এই রোগীরা যখন আমাদের কাছে আসে তখন আমরা এক্সামিন করে মলদ্বারটা এক্সামিন করি, আমরা ডিআরই করি, প্রক্টোস্কোপি করি, করে আমরা একটা গাইড পাই যে পেশেন্টের সমস্যা কি কি। আর কিছু কিছু পেশেন্টদের আমরা সিগময়েডোস্কোপি, কোলোনোস্কোপি করতে দিই পেশেন্টের কন্ডিশন অনুযায়ী। তো সেক্ষেত্রে আমরা প্রচুর রোগীর আমরা দেখা যায় তার রেকটামে একটা পলিপ আছে অথবা তার কোলনে পলিপ আছে, সেখান থেকে ব্লিড হচ্ছে। তো এই জিনিসটাও আমরা কিন্তু কোলোনোস্কোপির মাধ্যমে পেয়ে থাকি। তাছাড়া মলদ্বারের ক্যান্সার তো আছেই। মলদ্বারের ক্যান্সার এখন আগে তো আমরা মনে করতাম যে বয়স বাড়লে হয়তোবা ক্যান্সারের ইনসিডেন্সটা বাড়ে, এখন কিন্তু আর্লি স্টেজেও পাওয়া যায়। সো আমার মানে সাজেশন আসলে সব রোগীর কাছে একটা সাজেশন, সিমটম যদি আপনার দেখা দেয় আপনি ডেফিনেটলি ডক্টরের কাছে আসবেন, একজন সার্জনের কাছে আসবেন। কারণ আপনার শুরুতে সিমটম যদি আপনি শুরুতে চিকিৎসা করতে পারেন, সেটা সব রোগের ক্ষেত্রে আউটকামটা অনেক বেশি বেটার। ভালো। আমি জানতে চাচ্ছিলাম কেন হচ্ছে এরকম? কেন হচ্ছে আসলে এটার প্রধান কারণ হচ্ছে আমাদের ডায়েটারি প্রবলেম। ম্যাক্সিমাম ফিমেলরা পানি খুবই কম খায়, পানি কম খায়, শাকসবজি খায় না। এই সমস্যাগুলো ফিমেলদের আরও বেশি মেলদের থেকে আমি দেখেছি। তো প্ল্যান্টি অফ ওয়াটার যদি খায়, বেশি বেশি শাকসবজি খায়, হেলদি ডায়েট যদি খায়, ফুড হ্যাবিটটা যদি ঠিক থাকে, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো যদি অ্যাভয়েড করে, বেশি অয়েলি, বেশি মশলাদার খাবার যদি অ্যাভয়েড করে, তাহলে এই সমস্যাগুলো অনেকাংশে কমে যায়। আসলে এই ডায়েটারি হ্যাবিটের জন্যই আসলে মেইনলি প্রবলেমগুলো এখন অনেক বেশি বেড়ে গিয়েছে। আমরা আসলে যার সাথে আলোচনা করি আমরা সবসময় শুনতে পাচ্ছি যে একদম খাদ্য ব্যবস্থাটা হচ্ছে একটা শেকড়। খাবারটা যদি আমরা ঠিক না করতে পারি, ওজনটা ঠিক না করতে পারি, তাহলে আমাদের এই যে সমস্যাগুলো লেগেই আছে। আপনি যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে, চট্টগ্রামের প্রেক্ষাপটে চিকিৎসা ব্যবস্থাটা কেমন চলছে এখন? আমাদের এখন অনেক কিছু আধুনিক আমরা অনেক চিকিৎসা ব্যবস্থা নিয়ে এসেছি। এখন আমাদের আগে তো এক সময় কোলোনোস্কোপির সেটআপ এত ছিল না, এখন কিন্তু প্রত্যেকটা আমাদের ক্লিনিকে, প্রত্যেকটা আমাদের হসপিটালেও তো আছেই, প্রত্যেকটা ক্লিনিক, প্রত্যেকটা সেন্টারে কিন্তু এখন কোলোনোস্কোপির খুব ভালো ব্যবস্থা আছে এবং কোলোনোস্কোপির ফুল সেটআপ অ্যানেস্থেশিয়া দিয়েও করতে পারে, অ্যানেস্থেশিয়া ছাড়াও করতে পারে, ফুল সেটআপ আছে, সব কিছুই আছে। এবং ডায়াগনোসিসটা করে ওইটা যদি কোনো পলিপ থাকে বা যদি অন্য কিছু থাকে, সাপোজ গ্রোথ থাকে, তাহলে আমরা পলিপটা কেটে ফেলতে পারি, সেই সেটআপও আছে কোলোনোস্কোপির মাধ্যমে, যেটাকে আমরা স্নেয়ার পলিপেক্টমি বলি। আর যদি কোনো গ্রোথ থাকে, সে ফর এক্সাম্পল কোনো টিউমার যদি আমরা পেয়ে থাকি কোলোনোস্কোপিতে, তাহলে আমরা বায়োপসি নিতে পারি, কোলোনোস্কোপির মাধ্যমে বায়োপসি নিতে পারি, তাহলে ডায়াগনোসিসটা তার অনেক বেশি আর্লি হয়। অনেক অনেক ধন্যবাদ
ধন্যবাদ আপনাদের দুজনকেই সময় দেওয়ার জন্য, এবং দর্শক যদি শুনে থাকে নিশ্চয়ই ওনারা অনেক উপকৃত হবে। দর্শক, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম, একেবারে শিশু থেকে শুরু করে মা, যারা আমাদের জাতির ভবিষ্যৎ তাদের, এবং মা তো মাই, মা যদি শিক্ষিত হয় তাহলে তো আমরা পুরো জাতি শিক্ষিত হয়ে গেলাম। আমরা আশা করছি যে আমরা একদম রোগ নিয়ে চিন্তিত হব না, যেহেতু আমাদের ব্যবস্থাপনা দেওয়ার জন্য আমাদের লোকজন এখন হাতের কাছেই আছে। আমরা সেখানে যাব, কোনো মতেই অপচিকিৎসা যাব না, সঠিক চিকিৎসা নিব, ভালো থাকবো। সুস্থ থাকার জন্য সবাইকে সচেতন হতে হবে, সচেতনতার কোনো বিকল্প নেই। ধন্যবাদ সকল।